প্রথম দিন সে আমার গায়ে হাত দেয়, আমার অজান্তে, আমি তাকে দেখি না। গায়ে মানে হাত না অন্য কোথাও? অন্য কোথাও বরাবর দিয়ে বসে। আমি দেখলে হয়তো এটা হতো না। তারপরে তুমি তখন ঘুমাইছিলে না জেগে? আমি পড়তেছি, আমি সর গলে পড়তেছি, জোরে জোরে পড়তেছি, বই খুলে পড়তেছি আমার পড়ার টেবিলে, রাত্রে অনেক রাতে 1-1:30টার দিকে। তারপরে আরেকদিন হচ্ছে আমি বাথরুমে গিয়েছি, আমার বাথরুম খুলে দেখে, ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে উনি দরজায় দাঁড়িয়ে আছে। একদিন ঘাটে পানি আনতে গেছে, উনি আমার উড়ুর ভিতরে হাত দিয়েছে, সেটা আমার এক নানু দেখেছে। উনি সেটা বলছে আমার নানুর কাছে যে এরকম দেখলাম। তারপরে আরেকদিন আমাকে ফেসবুকে নোংরা নোংরা ছবি আপলোড করছে আমার ফেসবুক থেকে। এরপরে একদিন বলতেছে যে বিয়ে করে ভুল করছি, এখন বিয়ে করলে তোমাকে বিয়ে করতে পারতাম। আপন খালু বলতেছে? হ্যাঁ। এরপরে আমার মেসেঞ্জারে আমার খারাপ ছবি চায়, যে তোমার এরকম একটা ছবি দিবে। তারপরে বলে তোমাকে অনেক দেখতে ইচ্ছে করে, তোমারটা মনে হয় অনেক সুন্দর হবে, দেখাও আমাকে তোমারটা। হ্যাঁ, আসলে সে কি মেন করেছিল সেই জানে। তারপরে আমার বইটাই ঘাটাঘাটি করতো, আমার পার্সোনাল ডায়েরি এগুলো সব ঘাটাঘাটি করতো। তো আমার ফেসবুক আইডি তো উনি আগেই হ্যাক করে নেয়। তারপর হচ্ছে একদিন মানে পড়তে পড়তে ঘুমিয়ে গেছি, তো দরজা তো খোলাই থাকতো পড়ার সময়। তো পড়তে পড়তে আমি সোফায় ঘুমিয়ে গেছি, খুব শীত লেগেছে, শীতের রাত। হঠাৎ করে আবারও আমি গায়ে হাত অনুভব করি, তাকিয়ে দেখি উনি ওই দিনও জুড়ে চিৎকার দিয়ে দাঁড়িয়ে যায় একদম সোজা। আমার রুমে একটা ছোট দরজা ছিল, ওখান থেকে নানি এসে পড়ে দেখে ওনাকে এখানে দাঁড়িয়ে আছে। এরপর আমার খালা যখন এই বিষয়ে জানতে পারে, তখন আমাকে দোষ দেয় যে ওর সাথে তোর সম্পর্ক আছে। উল্টা? হ্যাঁ, উল্টা এরকম করতো। এরপর আমার পিছনে পিছনে কলেজে যেত। আমি সকাল ভোরে পড়তে যেতাম, প্রাইভেট পড়তাম, কোচিং করতাম, ক্লাস করতাম। তো আমি 6টা বাজে বের হতাম, সে 6টা বাজে আমার সাথে সাথে বের হতো এই শীতের সকালে। ও মাই গড। খালু তো বাপের সমান। উনি আমার ব্যক্তিগত পোশাকগুলো যেগুলো যেখানে থাকে ওইখানে পর্যন্ত উনি হাতাহাতি করতো। পারভার্ট লোকটা একটা। হ্যাঁ, এরকম করতো আমার সাথে। উনি আমার সাথেই না, আমার বয়সী যে তার শেলিকা আছে তাদের সাথে এরকম নোংরা ইশারা করতো। ওরা আমাকে বলতো, অনেকেই জানতো ব্যাপারটা, অনেকেই জানে, প্রতিবেশীরা সবাই জানে মোটামুটি। তারপরে লোকটা সারা হাত পায়ে ঘুরে বেড়াচ্ছে? হ্যাঁ, ঘুরে বেড়াচ্ছে, বিদেশ যাচ্ছে, আসছে, কোনো বিহিত হচ্ছে না। না মানে তুমি বেঁচে আসছো, ওই লোকটার হাত থেকে তো অন্য অনেকে বাঁচতে পারে। ওনার ঘরে মেয়ে আছে, আমার তো মনে হয় না সে খুব একটা ভালো হবে। ও মাই গড। এবং কার সাথে কি করতেছে হু নোজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমার নাম নীরব, আর এই অনুষ্ঠানটার নাম বেশি কিছু আশা করা ভুল। আমরা চেষ্টা করি মানুষের জীবনের দরকার, প্রয়োজন ছুঁয়ে যায় এমন সব কথাগুলো আপনাকে বলতে জানাতে। আর আজকে আমার গেস্ট যিনি আছেন, আমি তার নাম পরিচয়টা আপনাকে জানাচ্ছি না, কিন্তু তার জীবনের গল্পটা এত বেশি জরুরি, এত বেশি জানা দরকার আমার আপনার, সেটা পুরো ঘটনাটা শুনলে আপনি বুঝতে পারবেন, আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে রীতিমতো। আমি রিকোয়েস্ট করবো প্রত্যেকটা প্যারেন্টস গাইড যারা আছেন, যারা মা বাবা বা খালা মামা যারা একটু বয়স্ক আছেন, 16-17 বেশি বয়স যাদের, তারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন। আপু, থ্যাংক ইউ সো মাচ, তুমি যে সময় করে এসছো এবং তোমার গল্পগুলো আসলে আমাদেরকে বলতে চাও, অনেক অনেক ধন্যবাদ। তুমি একটু প্লিজ। আমি আমার লাইফের যে গল্পটা বলতে চাই, আমি আশা করি আমি যখন ওই বয়সের ছিলাম, যে আমার সাথে দুর্ঘটনাগুলো ঘটে যেত, ওই বয়সের প্রত্যেকটা মেয়ের জানা উচিত, আর প্রত্যেকটি বাবা মার এ বিষয়ে সচেতন থাকা উচিত। তুমি তো, আমি তোমার সাথে অফারে যখন কথা বলছিলাম, তুমি একটা পর্যায়ে তোমার নানা বাড়িতে চলে যাও, নানা বাড়িতে গিয়ে পড়ালেখাটা শুরু করো। কত বছর বয়স থেকে সেটা আমার 5 বছর বয়স থেকে পড়াশোনা শুরু করি। সেটা হচ্ছে পারিবারিক কলহের কারণে, তো আমাকে নানা বাসায় পাঠিয়ে দেওয়া হয়। তারপরে আমি নানা বাসাতে বড় হই, সবকিছু ঠিকঠাক ছিল। 8ম শ্রেণী পর্যন্ত সবকিছুই ঠিকঠাক চলছিল। তখন 8ম শ্রেণীতে যখন আমি পড়াশোনা করি, আমি জেএসসি পরীক্ষার্থী, তো আমি রাতে পড়তে বসি নানার ঘরে। অনেকক্ষণ পড়তেছিলাম, কিন্তু আমার ঘরে একজন ঢুকে, সেটা আমি খেয়াল করি না। আমি অনেকক্ষণ পড়তেছিলাম, তা অনুভব করি যে কেউ আমার গায়ে হাত দিয়েছে। পিছনে তাকিয়ে দেখি আমার ছোট খালু। ওয়েট, মানে ক্লাস 8 এ পড়ো, সেই সময় তুমি পড়ালেখা করছো, হুট করে খেয়াল করলে যে রাত্রে বেলা তোমার গায়ে হাত দিয়েছে? মানে তুমি কি তখন জেগে নাকি পড়ছো? আমি পড়তেছি, শুট আমি অনেক জোরে চিৎকার দিই। আমি ভেবেছি হয়তো ভূত বা এই জাতীয় কোনো কিছু, অনেক জোরে চিৎকার দিই। তো আমার নানা ঘুম থেকে উঠে যায়, তো তাকিয়ে দেখে আমার ছোট খালু। ওনাকে বলতেছে, তুমি এখানে কেন, এত রাতে তুমি এখানে কেন? উনি কিছুই না বলে রুম থেকে বের হয়ে চলে যায়।
তার কিছুদিন পর আমার সব খালারা আসে বাসায়, তো আমাকে তারা কিছু নির্দেশনা দেয় যে তুমি কি কি কাজ করতে পারবে আর করতে পারবে। এর ভিতরে একটা মানে জানি না ওনারা কি প্ল্যান করে এসেছে, আমাকে বলতেছে এর ভিতরে একটা হচ্ছে তুমি এইচএসসি পর্যন্ত লেখাপড়া করতে পারবা, এর বেশি তোমাকে পড়ানো হবে না, বিয়ে দিয়ে দেওয়া হবে। আচ্ছা। তারপর আমার সব আত্মীয় স্বজনকে বলে দিয়ে দেওয়া হয়, দেখেন বিয়ের কাজ দেখেন, বিয়ে দিয়ে দেবো। তারপরে আমি আর কি একটু মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি। তারা এর জন্য আমাকে কোনো ডাক্তার দেখে না, বরং আমাকে পাগল বলে ডাকে। তারপরে এরকম করার পর আমি অসুস্থ ছিলাম অনেকদিন। তারপরে আমি এসএসসি পরীক্ষা দিই, তো তারা আমাকে পড়াবে না। তারপরে নানা কলেজে ভর্তি করাবে, আমি তাদের কাঙ্ক্ষিত কলেজে ভর্তি হতে পারি না। আচ্ছা। এই জন্য আমার নানি আমাকে শাস্তি দিত। আমি সকালবেলায় কলেজে যেতাম না খেয়ে, 3টায় বাসায় ফিরতাম। বাসায় ফেরার পর অনেক কাজ রেডি রাখতো আমার জন্য। সকালে তুমি ইয়েতে যাচ্ছ, কলেজে যাচ্ছ এবং তোমাকে খেতে দিচ্ছে না, 3টা সকাল থেকে 3টা পর্যন্ত তুমি না খাওয়া। তার মানে রাত লাস্ট খাইছো রাত 9টায়, রাত 9টা থেকে সকাল দুপুর 3টা পর্যন্ত তোমার পেটে কিছু যায় না? না না। ও মাই গড। বাসায় সব কাজ শেষ করে গোসল করে আমি সন্ধ্যায় খেতে বসতাম। শুট। তারপরে যখন আমি এভাবে কলেজ চলতে থাকলো, তো একদিন ঘরে একটা মোবাইল ছিল নানার, ওটা আমি ব্যবহার করতাম। দেখতাম আমার কলেজে সবাই বান্ধবীরা মোটামুটি তখন সবার হাতে স্মার্টফোন চালায়, তো আমি ওদের মাধ্যমে একটা ফেসবুক অ্যাকাউন্ট করি, চালাই মোটামুটি ভাবে। তো একদিন বান্ধবীরা সবাই ছবি তুলবো, কলেজে সুন্দর বাগান আছে, বাগানে সবাই ছবি তুলবো, তো আমি মোবাইল নিয়ে যাই কলেজে। তো ওই দিন কলেজ থেকে আসার পর আমাকে অনেক মারে। শুধু মোবাইল নিয়ে গেছো কলেজে? না, ওই যে খালুর কথা নানা দেখে ফেলছে, তখন এরপর থেকে আমাকে সুযোগ পেলেই মারতো, বলতো পাগল, এটা পাগল, এই কাজ করছে ওই কাজ করছে, একটু ভুল করলে প্রচুর মারতো, লাথি মারতো, থাপ্পড় মারতো প্রচুর। তো এমন সময় হতো যে থাপ্পড় দিয়ে কান তব্দ করে ফেলছে, কিছু শুনতাম না কয়েকদিন। এই ধরনের। কে মারতো এভাবে? খালা, ছোট খালা। তারপরে আবার কানে শুনতাম না, তখন বলতো বয়রা, এরকম যে চিকিৎসা করতে হবে এরকম কোনো কিছুই আমাকে করতো না। তারপরে হচ্ছে মারলো, মারার পর আমি তখন তো রিয়েক্ট করলাম যে আমার বয়সী সবাই মোবাইল চালাচ্ছে, স্মার্টফোন চালাচ্ছে, আমি তো বাসায় চালাই, একটু ছবি তুলতে নিয়েছি। পরে আমার নানা আবার আন্টিকে বকাঝোকা করে যে ও তো বড় হয়ে গেছে, ওকে কেন এরকম করো। তারপরে কিছুদিন পর ওনার হাজবেন্ড আবার বিদেশ থেকে আসে। ওনারা হাজবেন্ড তো চলাচলি ভালো না। তারপর হচ্ছে উনি আসে, আমাকে ফলো করা আগের মতো অতিরিক্ত ফলো করা শুরু করেছে, মানে আমার বইটই ঘাটাঘাটি করে। আমি যে রুমে যাই সেই রুমে যাই, বাথরুমে যাই, ওয়াশরুম থেকে বের হয়ে দেখে উনি আমার গেটে দাঁড়ায় আছে। বাথরুমে গেটে দাঁড়ায় আছে? হ্যাঁ। আপন খালু? হ্যাঁ। অনেক সময় দেখা যায় রাতে পড়তে পড়তে দরজা খোলা, আমি সোফায় ঘুমিয়ে গেছি, তাকে দেখতাম উনি আমার সামনে দাঁড়ায় আছে। ও মাই গড। ওই দিনও জোরে চিৎকার দিয়ে, ওই দিনও আমার নানু আইসা পড়ে। ওই দিন ওপেন উনি, আমার নানু সব কিছু দেখছে, আমার নানি যে উনি প্রায় ফলো করতে এগুলো। হ্যাঁ। এরপরে উনি আমাকে এরকম কথা বলতো যে বিয়ে করে ভুল করছি, এখন বিয়ে করলে তোমাকে বিয়ে করতে পারতাম। আপন খালু? জি, যে আমার বাবার সমতুল্য, যে যাকে আমি বাবার সমতুল্য ভাবি, সে বলতেছে যে বিয়ে করে ভুল করছি, এখন বিয়ে করলে তোমাকে বিয়ে করতে পারতাম। এরপর আমাকে এটা তো বলতো সামনাসামনি, এরপরে তার আইডি থেকে আমার মেসেঞ্জারে মেসেজ করতো যে তোমাকে আমার অনেক দেখতে ইচ্ছে করে, উনি আমাকে খারাপ ছবি দিতে বলে। তারপর আমি ওটা তো কখনোই সম্ভব না। এরপর উনি আমাকে বলে যে তোমার ওইটা দেখাবে, এরকম ধরনের কথা বলতো। তো এগুলো আমি সব আমার মামার কাছে পাঠিয়ে দিতাম, যারা আমার পরিচিত আছে আত্মীয় স্বজন সবার কাছে এগুলো আমি পাঠিয়ে দিতাম। তারপরে এরকম বলতেছে, তো একদিন আমাকে দিনের বেলায় কুপ্রস্তাব দেয়। তারপর আমি অনেক বাসার ভিতরে অনেক হইচই করি যে কেন এরকম, পাড়া প্রতিবেশীরা সবাই এসে পড়ে, মানে প্রকাশ্য দিনের বেলায় সবাই জানে, পাড়া প্রতিবেশী সবাই এই বিষয়ে অবগত, সবাই জানে এই বিষয়টা। কি বলতেছো এগুলো? হ্যাঁ। তারপর এগুলো সবাই জেনে যায়, জেনে যাওয়ার পর আমার নানা ওই লোককে বাসা থেকে বের করে দেয় যে তুই আর এই বাসায় কোনোদিন আসবি না। পরে উনি আমার সাথে চ্যালেঞ্জ করে যায় যে হয় তুমি এই বাসায় থাকবে, নয়তো আমি এই বাসায় থাকবো। পরে নানা ওনাকে বের করে দেয়, কিন্তু আমার খালা যে উনি ওই বাসায় থাকে। তারপরে ঘটনাটা হচ্ছে আমি বলবো যে সবাইকে মোবাইল চালাতে বা ফেসবুক আইডি চালাতে একটু সচেতন হতে। কেন? ঘটনা হচ্ছে উনি আমার মেসেঞ্জারে তো অকথ্য ভাষায় গালিগালাজ করতো। হ্যাঁ, আমার ফেসবুক আইডি থেকে দেখছি রাতের বেলা খারাপ খারাপ ছবি আপলোড হচ্ছে, কিন্তু এগুলো তো আমি কিছু করতেছি না।
এরপরে আমার মেসেঞ্জারে বিভিন্ন ধরনের নোংরা ছবি দিতে বলে। হ্যাঁ, তারপর আমার খুব কাছের বন্ধু কোর্সমেট, একসময় ওর সাথে আমার সম্পর্ক হয়ে যায়, আসলে করি না এমনিতেই হওয়ার মতোই আর কি। তো ওর সাথে মেসেজ তো সব বন্ধুদের থেকে আলাদা না, ওগুলো স্ক্রিনশট আমাকে পাঠায় যে এগুলো পরিবারের সবাইকে দেখিয়ে দিব। তারপরে কথা বলে পর আমি মোটামুটি চুপ হয়ে যাই, একটু ভয় পাই যে দেখিয়ে দিলে কেমন হবে, আমার লেখাপড়াটা বন্ধ হয়ে যাবে। আর এছাড়া আমি তাদের সব অত্যাচার সহ্য করে নিতাম শুধুমাত্র স্টাডি করার জন্য, যে আমার লেখাপড়াটা হবে এই জন্য। তারপর উনি এগুলো এমনিতেও ফ্যামিলির সবাইকে দেখিয়ে দেয়। তারপরে একটা সময় দেখি যে উনি আমার করে আমার বন্ধু বান্ধব আছে, কাছের বন্ধু বান্ধবগুলা যে ওনাদের থেকে টাকা আনে, বিকাশের মাধ্যমে টাকা আনে তার ওয়াইফকে দিয়ে কথা বলে, যারা ছেলে বন্ধু আছে তাদেরকে দিয়ে। আমার খালার বয়স আমার বয়স প্রায় সেম, তো আমার খালা ও ছেলেদের সাথে কথা বলতো মোবাইলে আর বিকাশে টাকা আনতো। তো আমি যখন কলেজে যেতাম বন্ধুর মধ্যে, এই টাকা পাঠাইছি পাইছিস, তো আমি তো কোনো টাকা আনি, আমার নাম করে টাকা আনতো বিকাশে, টাকা ধার দে একটু টাকা লাগবে। হ্যাঁ ওকে আনতো, এরকম করতে। তখন এটা আমি যখন বাসায় জানাই, তখন ওই যে আমার ছবি টবি সব দেখে দেয়, আমার মোবাইলটা নিয়ে যায়। তখন আর আমার বয়ফ্রেন্ডের সাথে আমার যোগাযোগ হয় না। তারপরে কি করে, তারপর হচ্ছে এভাবে চলতে থাকে, ইন্টারমিডিয়েট পাস করলাম। এরপরে অনার্সে এক প্রকার জোর করে আমি ভর্তি হলাম। আচ্ছা, ভর্তি করাবে না, জোর করে ভর্তি হলাম। তারপর বড় খালার বাসা আমাকে পাঠিয়ে দিল, কলেজের পাশে বাসা। তো ওখানে যাওয়ার পর আমার সাথে আবার অমানবিক অত্যাচার শুরু করলো, যে আমাকে বলে তোকে কাজ করতে আনছি এই বাসায়, তুই কেন লেখাপড়া করবি। কে বলতেছে এটা? আমার খালা, বড় খালা। এরপর আবার সে ছোট খালা আবার এই বাসায় এসে পড়ছে, বেড়াতে আসছে। তো আসছে, উনি আর যায় না, সে আগের মতো শুরু করছে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গিমা দেখায়, বাজে অঙ্গভঙ্গিমা। তখন তো আমি বুঝি মোটামুটি, চোখের ইশারা, হাতের ইশারা, বিভিন্ন ধরনের। এবার একেবারে দরজা বন্ধ করে দিছে, তারপর চিল্লাচিল্লি করে ধাক্কা দিয়ে বের হয়ে তোমাকে নিয়ে দরজা বন্ধ করে দিছে। হ্যাঁ, শুট। আমি রাতে পরে, আমার রুম তো আলাদা ছিল। তারপর আমি মানে ধাক্কা দিয়ে বের হয়ে আসি ঘর থেকে। তারপরে এটা বড় খালাকে জানাই, তখন আমাকে আবার নানা বাসায় পাঠায় দেয়। তারপরে আসি আবার এখানে, এরকম ধরনের আচরণ করতো, আমার কি নানা খরচ দিলে এটা সহ্য করতে পারতো না, লেখাপড়া করাবে না তারা, খারাপ। এমনকি বিবাহিত ছেলের সম্বন্ধে যদি আসতো, তারা বিয়ে দেওয়ার জন্য একদম উঠে পড়ে লাগতো, মানে কোনোভাবে মেয়েটাকে যেন বের করে দেওয়া যায় বাসা থেকে। হ্যাঁ, বিদায় দিয়ে দেওয়া সোজা বাংলা। হ্যাঁ। তারপরে আমি আঙ্কেলের টর্চার তো ছিলই, ফেসবুক আইডি থেকে তো আমার মোবাইল, আমি প্রায় 3-4টা সিম চেঞ্জ করতাম, কোথায় থেকে যেন নাম্বার দিয়ে ফোন দিয়ে বাজে বাজে কথা বলতো। তোমাকে দেখতে ইচ্ছে করে, তুমি আসবা, তুমি আমার সাথে রুম ডেট করবা, এই ধরনের কথাবার্তা বলতো আমাকে। বাসায় জানালে এটা নিয়ে বাসায় ঝগড়া হতো আমার আম্মুর সাথে, ওনাদের সাথে। আম্মা আব্বা রাজি হয়নি তোমাকে তোমার বাসায় ফেরত নিয়ে যেতে? না, মানে আমার বাবা পর্যন্ত খবরটা পৌঁছাতো না, কিন্তু আমার মা পর্যন্ত, মা চাইতো যে লেখাপড়াটা হোক। ওকে। তারপরে যখন আমার বর্তমান হাজবেন্ড, ওনার সাথে, উনি আমার হচ্ছে কলেজের সিনিয়র ভাই, ওনার সাথে আমার দেখা হয়, পরিচয় হয়। তারপর ওনাকে আমি সবকিছু বলি যে আমাকে এরকম হ্যারাস করতেছে। হ্যাঁ, হ্যারাস করতেছে। তারপর ফেসবুকে আমি একটা পোস্ট করি যে আমি যদি মারা যাই, আমি অনেক নাম বলবো না, অনেক সরকারি চাকরিজীবী আছে, বড় বড় আমার স্যাররা ছিল, তাদের কাছে আমি অনেক হেল্প চাই, কিন্তু কোনোভাবে আমি কোনো হেল্প পাই না। বা আমি যে পারিবারিক দিক থেকে একটা মামলা করব, সেই সাপোর্টটা আমার ফ্যামিলি থেকে দেওয়া হয় না, কারণ তারা তাদের মান সম্মানের চিন্তা করে আমার বিষয়টা গোপন রাখতো। অনেকে এটা করবে। হ্যাঁ। তারপর আমি চাইতাম যে এটা প্রকাশ হোক, জানুক সবাই, তো ওনারা এটা করতে দিত না। তারপর আমি যে আমার হাজবেন্ডের সাথে সবকিছু শেয়ার করি। আমি ফেসবুকে একটা পোস্ট করি যে আমি যদি মারা যাই, মানে জিন্দা মরার চেয়ে সরাসরি মরে যাওয়াই ভালো, জিন্দা মরার চেয়ে আত্মহত্যাই ভালো আমার কাছে মনে হয়েছিল। এরকম একটা পোস্ট করার পর আমার হাজবেন্ড আমাকে বলে যে কি হয়েছে মূলত, খুলে বলো। হ্যাঁ, আমি ওনার কাছে সবকিছু বলি। তারপর উনি বলে, যেহেতু আমি বিয়ে করব, আমি তোমার বাসায় প্রস্তাব পাঠাই। এরপর আমার মাকে আমি সবকিছু জানাই। জানানোর পর আমার মা দেখতে চায় আমার হাজবেন্ডকে। উনি আসার পর ওনাকে আমার মার পছন্দ হয়নি, আমাদের দুইজনকে অপমান করে আমাকে রেখে ওখান থেকে চলে যায়। আপনার হাজবেন্ডকে আমি দেখলাম, হয়তো অনেক সুন্দর, দেখতেও সুন্দর, ভালো চাকরিও করে, মাশাআল্লাহ, ভদ্র জামাই। হয়তো কোনো কারণে তার পছন্দ হয়নি। ওকে।
তারপরে আমার হাজবেন্ডকে নিয়ে আমি একটু কফি শপে বসি, তারপর বাসা থেকে ফোন দেয় যে হ্যাঁ আসো তোমাদের বিয়ে দেওয়া হবে। তো ওনারা তো চাচ্ছে বিয়ে দিতে, তো তখন আমাকে বাসায় দিয়ে গেল। বাসায় দিয়ে যাওয়ার পর তখন টর্চার শুরু হলো আরেক রকম। তুমি যদি মাইন্ড না করো আমি তো গলাটা ভিজাইনি, হ্যাঁ প্লিজ সরি, আমি তারপর মা দেখে চলে গেল, তারপর আমাকে আন্টির বাসায় নিয়ে আসলো, তারপর ওখান থেকে আমাকে আমার নানা বাসায় পাঠিয়ে দিল। নানা বাসায় পাঠানোর পরে আমার হাজবেন্ড আবার তার বাসা থেকে অভিভাবক পাঠায় আমাদের বাসায়, আমার বাবার বাসায়। তখন নানা বাড়ি থেকে আমাকে বের করে দেওয়া হয়। নানা বাড়ি থেকে বের করে দিল? হ্যাঁ, যে বাসায় আমি 18 বছর ছিলাম সেই বাসা থেকে আমাকে বের করে দেওয়া হয়। শুধু তোমার বিয়ের প্রস্তাব গেছে বলে বাইর করে দিল বাসা থেকে? হ্যাঁ। আচ্ছা, ওই বাড়ির মতো তোমার রাইটস আছে, অধিকার আছে, তুমি তোমার মায়ের জমি আছে ইনফ্যাক্ট ওই বাড়িতে। হ্যাঁ, মানে বাইর করার সিচুয়েশনটা বলো তো। ছোট খালারা বিভিন্ন কিছু বলতো যে আগে বলেছিলাম। ওই দিনের ঘটনাটা বলো, কেমনে বাইর করলো তোমারে? ওই দিনের ঘটনাটা হচ্ছে যে ছোট খালা বলতেছে যে আগে তো ছবি দেখাইছিলাম এই মেয়ে খারাপ, এই মেয়ে পর্নোগ্রাফি করে। শিট, তোমার আপন খালা বলতেছে এটা? হ্যাঁ, উনি হচ্ছে কি আমার বিভিন্ন আমার ছবি নিয়ে পিন খুলে বিভিন্ন ধরনের ছবি ছেলেদের সাথে কথা বলতো, পোস্ট করতো। তো ওই ছেলেদেরকে ফোন দিত যে তোমার থেকে টাকা খাইছে, হ্যাঁ এখন পরিবারের কাছে বলো। তো ছেলেরাও তো বলতো ওই যে আমার ছোট খালা ছেলেদের সাথে কথা বলতো, টাকা নিত। হ্যাঁ, আমার ছবি দিয়ে ব্যবহার করে। এত খারাপ হইতে পারে একটা আপন খালা, আপন খালু, আপন নানা? হাউ? তখন আমাকে বাসা থেকে বের করে দেয়। তখন আমি আমাদের বাসায় চলে যাই, আমার বাবা বাসায়। তখন ওখান থেকে আমাকে আবার বড় খালার বাসায় পাঠিয়ে দেওয়া হয়। কারণ ওই দিনই? না, তার 3-4 দিন পরে। ওনারা এখানে আমাকে রাখবে না, রাখতে চাচ্ছে না। কেন জানি না। তো আমার বড় খালার আবার বাচ্চা হয়, তো ওখানে আমাকে পাঠিয়ে দেওয়া হয়। তুমি এটা বলো তো, তোমার আপন বাপের বাসায় তুমি কেন থাকতে পারতেছো না? ওখানে হচ্ছে ক্রাইসিস ছিল, যে আমাকে যে লেখাপড়া করাবে সে এবিলিটি তাদের ছিল না। আমার আরো 3টা ভাই বোন লেখাপড়া করে। তো এটা আমার দিক থেকে আমার মনে হয় এটাই কারণ হতে পারে। আমার সাথে যে এসব হচ্ছে, হয়তো আমার চাচাতো ভাইরা হঠাৎ আসতো, এসে দেখতো আমার সাথে এরকম হচ্ছে, ওরা বাসায় যেয়ে বলতো, কিন্তু আমার বাবা মার সাইড থেকে কোনো রেসপন্স পাই না। তারপরে খালার বাসায় পাঠিয়ে দেওয়ার পরে ওখানে আমার হাজবেন্ড আবার তার চাচিকে পাঠায় যে দেখেন কি অবস্থায় আছে। তখন তার সাথে আমার যোগাযোগ নেই। তো আসার পরে কাকি যখন প্রস্তাব দিয়ে যায় যে আমরা শপিং করবো, তো ও যদি সাথে থাকে তাহলে একটু ভালো হতো। তারপরে অনুমতি দেয় না বাসা থেকে, যে না দেওয়া যাবে না। তারপরে চাচি যাওয়ার পর আমাকে জানালার সাথে চুলে ধরে জানালার সাথে ঢুয়া দেয় জোরে জোরে। তো কপাল ফুলে যায় এখানে। কেন? তারপরে কেন মারতেছে? কেন ও বাসা থেকে লোক আসার কারণে। তো তোমার বিয়ের জন্য আসবে না? তাদের পছন্দে তারা দেবে, কেন আমার পছন্দে কেন? তারা যে ছেলে দেখতো বড় জোর 5 পাস ছেলে পাস, আমি একজন স্নাতকের ছাত্রী, আমার জন্য 5 পাস ছেলে, এটা তো আমি স্বাভাবিকভাবে মানতে পারি না। তো তাদের পছন্দ হয়তো বিবাহিত ছেলে হোক, টাকাওয়ালা ছেলে হলেই হয়। তারপর আমাকে মারার পরে আমি চুপ করেছিলাম। তখন আমার বই সব স্টিলের আলমিরাতে লক করে রাখে। আমাকে না বলে যে তোকে কাজ করতে আনছি এই বাসায়, তুই কাজের মেয়ে, কেন লেখাপড়া করবি? আপন খালা বলতেছে? হ্যাঁ, আপন বড় খালা। তুই আমার বাবার টাকায় তুই লেখাপড়া করতে পারবি না, জামাই থেকে টাকা নিয়ে আস। তখন তো আমার বিয়ে হয়নি, আমি কিভাবে একটা ছেলের কাছ থেকে টাকা পয়সা আনবো? তারপর আমার মানে একাডেমিক যে সনদগুলো, মূল সনদগুলো, ওগুলো তো আমি যেখানে যেতাম লেখাপড়া করতাম ওখানেই রাখতাম স্বাভাবিক। তো আমার মূল সনদগুলো পোড়াতে নিয়ে যায়, গ্যাসের স্টোভ চালু করে দিয়েছে। তো ওখান থেকে আমার খালার জায়েরা ওগুলা হাত থেকে কেড়ে নিয়ে যায় আর কি, পোড়াতে দেয় না, পুড়ে ফেলবে একদম। তারপর আমাকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেয়। খালা বাসা থেকে? বড় খালা বাসা থেকে? আমি নানা বাসা থেকে বের হয়ে গেলাম, যেখানে আমার 18 বছর আমি কাটিয়েছি। আমার জন্মস্থান আমার বাবা বাড়ি, ওখান থেকে আমাকে বের করে দিল। তারপরে যেখানে খালার বাড়ি লেখাপড়া করতাম ওখান থেকে আমাকে বের করে দিল। আর আমার বাকি আত্মীয় স্বজনদের সাথে আমার কোনো যোগাযোগ করতে দেওয়া হতো না। এখন আমি কোথায় যাব? আমি একটা অবিবাহিত মেয়ে, আমি কোথায় যাব? আমাকে তো সবখান থেকে বের করে দিল। 13 ঘন্টা আমি রাস্তায় হেঁটেছি। তারপর আমার একটা ছোট মোবাইল ছিল, নোকিয়া মোবাইল। বড় মোবাইল তো নিয়ে গেছে, ছোট মোবাইলটা আমার ভাইয়ের। আমি ফোন দিই আমার হাজবেন্ডকে যে আমাকে তো বাসা থেকে বের করে দিছে, তারপর আমাকে
ওই চাচি ওনার চাচির বাসার অ্যাড্রেস দেয়, আমি কখনো যাইনি, তো ওই বাসায় যাই। যাওয়ার পরে ওই বাসায় আমার নানা যায়, আন্টির ভাসুর যায়, পরে ওই বাসা থেকে আমাকে নিয়ে আসে। নিয়ে আসার পরে বলতেছে যে এই মেয়ের পেটে বাচ্চা আছে, এই মেয়ে ওই বাসায় যে আকাম কুকাম করতো, এই মেয়েকে বাসায় তুলবো না। কে বলতেছে এটা? আমার খালা। তবে একথা বলার পর আমার নানা বুঝাইলো যে তার মেয়েকে, যে আমার যাকে আমি 18 বছর পেলেছি সে তো এরকম হতে পারে না। তারপর আমাকে ডাকলো বাসায়, আমার বাবা মা আসলো, সবাই আসলো, খুব অপমান করলো তাদের, আমার ছোট খালা আর বড় খালা মিলে। তারপরও বিয়ের একটা ডেট হলো, ছোট করে অনুষ্ঠানের দিন আমার ফুফাতো ভাই, আমার সেই চাচি শাশুড়ি, এমনিতে তো কেউ সাজায় নেই, মানে আমি হলুদের পোশাক পরেছিলাম বলে আমার ওকে বড় খালা অনেক মারে বিয়ের আগের দিন। তারপরে তোমার বিয়ে, আর তোমার বিয়েতে তুমি হলুদের পোশাক পরছো বলে তোমাকে মারতেছে? হ্যাঁ। আবু জাহেল তো এত খারাপ ছিল না। তারপর আমাকে ফুফাতো ভাই সেই চাচি শাশুড়ির বাসায় নিয়ে যায়, সেখানে আমাকে সাজায়। সেজে বাসায় আসার পর আমার মা আমার পার্স ব্যাগটা নিয়ে আমার মুখে ছুঁড়ে মারে যে ভিক্ষার থলিতে কোনো টাকা দেয়নি, ভিক্ষার থলিটা দেখি, এরকম একটা কিছু। মা বলতেছে? হ্যাঁ, মা। কেন? পরে মা কি খালাদের পক্ষে এখন? হ্যাঁ। তো আমি যেখানে বসেছিলাম ওখান থেকে আমাকে টেনে নিয়ে একটা রুমে আটকিয়ে রাখে। এর মাঝে আমি কয়েকদিনই না খেয়েছিলাম। কেউ যদি জিজ্ঞাসা করতো ভাত খেয়েছো, হ্যাঁ খেয়েছি। বিয়ের প্রায় 7 দিনের ভিতরে যদি ভাত খেতাম, খুব ক্ষুধায় পড়ে ভাত খেতাম, খালা অনেক কিছু বলতো যে তোর জন্য কি ভাত রান্না করছি, তুই কেন ভাত খাস। তারপরে বিয়ের দিন তো বিয়েটা ভেঙে গেল, 2 পক্ষ ঝগড়া লেগে বিয়েটা ভেঙে গেছে আনফরচুনেটলি। কাবিন লিখার পরে, খাওয়া দাওয়া শেষ, কাবিন লিখা শেষ, বিয়েটা ভেঙে যায়। তারপরে ভেঙে দেয় আর কি, যে এখানে দিব না আমরা। তারপরে আমাকে যে বাসায় থাকতাম খালার বাসায়, ওখান থেকে বলে যে এটা নষ্টা মেয়ে, এই মেয়ের মুখ দেখলে আমাদের মেয়েরা খারাপ হয়ে যাবে। তারপরে আমার ফ্যামিলির সবাইকে অপমান করে বের করে দেয়, চাচা ফুপুদের। তারপরে আমার বাবা মাকে বলে তোকে এখন কাউ ঠুকরাবে না, তোকে নিলে এখন এলাকার মানুষ সিরিয়াল ধরবে তোকে দেখার জন্য। কে বলতেছে এটা? আমার বাবা। আর আমার নানু বলতেছে যে না না না, এই মেয়েকে বাসায় নেওয়া যাবে না, আমার বাসায় ছেলে আছে, সমাজের মানুষ হেয় করবে, পরে আমার ছেলেকে বিয়ে করাতে পারবো না, এ কথা বলার পর আমি মানে আমার ফুপু আমাকে বাসায় নিতে চাচ্ছে না। তো ফুপু একবার বাসায় নেবে না, তোমার বাপ তোমারে নেবে না, তোমার মা তোমারে নষ্টা বলতেছে, তোমার নানা নানি তার বাসায় নিবে না, তোমার খালা বড় খালা বের করে দিল, তোমার ছোট খালা বের করে দিল, তুমি যাবাটা কই? তোমার বিয়েটাও ভেঙে দিল। হ্যাঁ। তারপর দেখলাম আমার ফুপু নিতে চাচ্ছে না, রাজি না আর কি। ফুপা এক সময় বলতেছে থাক আমি নিয়ে যাই বাসায়, মন ভালো হলে। আমার চাচাতো ভাইয়ের কথা বলতেছে যে তুমি বিয়ে করো, তো আমরা তো দুইজন কেউই রাজি না। তারপর বলতেছে যে দেখি স্বাভাবিক হোক, ও অনার্সের পরীক্ষাটা দেখি কি অবস্থা হয়। তারপরে নিয়ে গেল ফুফা বাসায়, তাদের বাসায়। তারপরে যোগাযোগ হলো আমার হাজবেন্ডের সাথে। আমার যোগাযোগ হওয়ার পরে উনি ওখান থেকে আমাকে নিয়ে আসে। আলহামদুলিল্লাহ, উনি হচ্ছে মানে আমার জীবনের একটা বট গাছের ছায়া। তো এর মাঝে আবার ঘটনা হয়েছিল আমার বিয়ের আগে, যখন ওই যে সার্টিফিকেটগুলো পোড়াতে নিয়ে যায়, তখন ওই সার্টিফিকেটগুলো আমার চাচি শাশুড়ির বাসায় নিয়ে যায়। তো ওখান থেকে উনি আমার সে একাডেমিক সনদগুলো উনি নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর উনি আমার ভর্তিটা ক্যান্সেল করে দেয়। আমার পরীক্ষার দিন আমার ভর্তি ক্যান্সেল করে দেয় আমার হাজব্যান্ড। এরপরে আমার শ্বশুরবাড়ির এলাকায় পরের বছর আমাকে আবার অ্যাডমিশন করে দেয়। মানে পরেরটুকু হচ্ছে আপনার জামাই আপনার পুরোটা টেক কেয়ার। উনি আমার সম্পূর্ণ দায়িত্ব নেয়। আমি খুব অসুস্থ, মানসিকভাবে অসুস্থ, শারীরিকভাবে অসুস্থ, উনি আমাকে সব দেখাশোনা করে। আপনার শ্বশুর বাড়িটা কেমন এখন? আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমার শাশুড়ি আমাকে ভাত পর্যন্ত খাওয়ায় দেয় রান্না করে। মাশাআল্লাহ। 3 বছর পর্যন্ত আমি কোনো কাজ করিনি, এখন আমি কিছু কাজ করার চেষ্টা করি। আপনি যদি সংক্ষেপে বলেন, আপনার পুরো গল্পটা আমি বুঝলাম, মানে একটা পরিবারের মানুষ কত নোংরা হতে পারে তার উদাহরণ হচ্ছে আপনার জীবন দিয়ে ঘটে গেছে। আমরা হয়তো কয়েক মিনিটে শুনলাম, কিন্তু জিনিসটা আসলে ফিল করাটা না, শখ আহ্লাদ তো কোনো কিছু আমার জীবনে ছিল না। মৌলিক চাহিদাগুলোর ভিতরে শুধু 4টা
ভাত পাইছি কোনো সময় হ্যাঁ, হয়তো। 4টা আমার জন্য বরাদ্দ ছিল, আর চিকিৎসাটা আমার জন্য ছিল না, আর কোনো শখ আহ্লাদের জিনিস আমার হতো না যে আজকে এই জিনিসটা আমার ভালো লাগতেছে। আমি জীবনে একটা জুতো আমার পছন্দ মতো পরতে পারিনি। ও জামা কাপড় পরতাম, খালারা পরে দিত, কিছুদিন পরে পুরাতন হয়ে গেলে আমাকে দিতে হবে, সেটা পরতাম। কিন্তু সবচেয়ে বেশি খারাপ লাগতো যে আমার খালু যে আমার সাথে এরকম পৈশাচিক আচরণ করছে, আমার গায়ে পর্যন্ত হাত দিচ্ছে সুযোগ পেলে, নোংরা নোংরা কথা বলছে, এটার কোনো প্রতিবাদ তারা করছে না, শুধুমাত্র তাদের মেয়ের সম্মানের দিকে তাকিয়ে। মেয়ের সম্মান মানে আমি তো একটা মেয়ে, আমার তো একটা সম্মান আছে। বোন, এখন হয়তো লাখো মানুষ তোমাকে দেখছে, যেসব মা বাবা দেখছে, তুমি অন ক্যামেরায় সেসব মা বাবাদের জন্য বলবা যে তোমার উপরে যত রকমের ফিজিক্যাল মেন্টাল টর্চার হচ্ছে, খুব সংক্ষেপে তুমি তাদেরকে বলবা যে এরকম এরকম হতে পারে, আপনার মেয়ে সন্তানকে সেভ করে রাখবেন বা দেখে রাখবেন। আমি চাই যে প্রত্যেকটা বাবা মা তার সন্তানকে কাছেই রাখুক, যদি ভাত না খাইয়েও হয়, যদি মৌলিক চাহিদা পূরণ নাও করতে পারে, তাও বাবা মা সন্তানকে নিজেদের কাছে রাখুক। বাচ্চা যেখানে কমফোর্ট ফিল না করে সেই জায়গায় বাচ্চাকে না রাখুক। রাইট। কিন্তু আমি ওই কথাগুলো তুমি একটু দয়া করে বলো। হতে পারতো আমার সাথে ধর্ষণের মতো কোনো দুর্ঘটনা, হতেও তো পারতো। আমি একটু অবহেলা করলে, একটু সুযোগ দিলেই হয়ে যেত, কিন্তু আমি তো সেটা প্রতিবাদ করেছি বলে আমি আজকে সবার চোখে খারাপ। কিন্তু এমন আছে যারা প্রতিবাদ করতে পারছে না, বলতে পারছে না। আমি তো শিক্ষিত, আমি লেখাপড়া করেছি, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুদেরকে জানি, আসলে আমার বন্ধুরা আমাকে অনেক হেল্প করছে। যখন ওরা জানতে পারে বিষয়টা, আমার রাস্তা থেকে কলেজ পর্যন্ত আর পরীক্ষার হল পর্যন্ত ওরা আমাকে নিরাপত্তা দিত। এমন আমি 4-5টা ছেলের সাথে কলেজে যেতাম, তারপরেও আমার খালু আমাকে পিছু নিত। বাড়িতে এসে বলতো, এমনও বলতো, আমার শ্বশুর বাড়িতে ফোন দিয়ে বলছে যে ওর সাথে 12টা ছেলের সাথে সম্পর্ক আছে। ও যে যারা আমাকে হেল্প করতো তাদের প্রত্যেককে বলতো এই নাম, এরা। এখনো মাঝে মাঝে আমাকে ফোন দিয়ে থ্রেট দেয় আমার সেই খালু। মানে কি বলবো, অ্যাকচুয়ালি আই ডোন্ট নো এর শেষ কোথায়। আমি পুরো ঘটনাটা বোনটা যখন বলতেছিল, আমার বারে বারে মনে হচ্ছিল যে আমার নিজেরও একটা মেয়ে সন্তান, হয়তো আপনাদের সবারই কোনো না কোনো মেয়ে সন্তান আপনাদের আছে, ভাগ্নি ভাস্তি অনেক অনেক কিছুই আছে। তো তাদের নিরাপত্তাটা কেমনে দিবেন? চোখ, কান, নাক, সিক্স সেন্স খোলা রাখতে হবে। আপনারই পাশে আপনারই কোনো বন্ধু, আপনারই কোনো পরিবারের সদস্য হয়তো ভেতরে ভেতরে মানুষ না, পশু। এবং এই রকম প্রতিবাদ হওয়া দরকার। আপনি যদি ভয়েস রাইজ না করেন, তাহলে হয়তো এই বোনটা আজকে যখন ধর্ষণের হাত থেকে বেঁচে এসছে, হয়তো আমার আপনার সন্তানটা সেই সুযোগটা নাও পেতে পারে, আল্লাহ মাফ করুন। সুতরাং ভয়েস রাইজ করুন, বলুন, প্রতিবাদ করুন, এবং দ্যাটস আ ডিজিজ, এটা একটা সংশোধন হওয়া দরকার। আর এর একমাত্র ওষুধ হচ্ছে প্রতিবাদ করা, তাৎক্ষণিকভাবে, লাউড ভয়েসে। বোন, থ্যাংক ইউ সো মাচ, তুমি অনেক কথা বললে, তোমার জীবনের কথাগুলো তুমি বললে। আমার ধারণা লাখো মানুষ, কোটি মানুষের থেকে উপকৃত হবে। লাস্টলি তুমি যদি কিছু বলতে চাও বলতে পারো। বাহির থেকে হুট করে মানুষ এসে একটা বাচ্চাদের কেসগুলো, বাহির থেকে একটা মানুষ এসে বাচ্চাদেরকে হুট করে ধর্ষণ করতে পারে না। এরা চেনা জানা, কাছের মানুষগুলো দ্বারাই এই কাজ হয়। আমি বলবো যে প্রত্যেকটি বাবা মা বাচ্চাদেরকে মনিটরিং করা উচিত। তারপর বাচ্চাদের কাছাকাছি রাখা উচিত, যেখানে কমফোর্ট ফিল না করে সেদিকে না দেওয়াটাই উচিত, জানা উচিত এবং প্রতিবাদ করা উচিত। আমি যদি কখনো সুযোগ পাই যে আল্লাহ যদি আমাকে প্রতিষ্ঠিত করে, এই ব্যাপারে আমি একটু প্রতিবাদ করার চেষ্টা করব, একটা সংগঠন করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে। তুমি তো অলরেডি শুরু করেছো, এবং যে কথাগুলো 99% মেয়ে বলতে চায় না, সেটা তুমি ভাই তোমার আমাদের অনুষ্ঠানের মধ্যে দিয়ে হলেও বললা এবং বলা শুরু করলা। সো থ্যাংক ইউ সো মাচ, এন্ড আল্লাহ ব্লেস ইউ বোন, ভালো থাকো।